লেসন 4, দ্য গ্রেট স্কেপ, রিটেন বাই সুগত বোস। দ্য গ্রেট স্কেপ, মহান পলায়ন বলতে এখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছি। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা জানি ইতিহাসে যে তিনি ব্রিটিশের দ্বারা নজরবন্দি ছিলেন নিজের বাড়িতে, এবং সেখান থেকে তিনি বিদেশদের চোখে ধুলো দিয়ে ইন্ডিয়া বা ভারত থেকে বিদেশে পালান। তো তার এই যে পলায়ন, সেটাকেই আমরা আজকে এই যে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটে জানবো। তো চলো, প্রথমে যে অংশটা আছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়ে, এই অংশটা অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না। সেক্ষেত্রে আমি এটা তোমাদের পড়িয়েই দিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23 জানুয়ারি 1897। নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি জন্মগ্রহণ করেছিলেন 23 জানুয়ারি 1897-তে, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। যিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী যে নেতা, তাদের মধ্যে একজন সবথেকে বিখ্যাত বা অন্যতম একজন বিখ্যাত, হু ফট ফর ইন্ডিয়ান্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনের থেকে ভারতকে মুক্ত করার জন্য বা ভারতের মুক্তিযুদ্ধের জন্য তিনি লড়াই করেছিলেন। টু দিস পারপাস, এই উদ্দেশ্যে, হি ফাউন্ডেড দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ, যেটা আমরা সবাই জানি আইএনএ বলে পরিচিত। তিনি প্রতিষ্ঠা বা স্থাপন করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলে। ইন হুইচ ইনক্লুডেড আ ওমেন্স রেজিমেন্ট টু, এবং যে আর্মির মধ্যে একটা মহিলাদের রেজিমেন্টও ছিল। আমরা জানি ঝাঁসির রানী লক্ষ্মী রেজিমেন্ট বা ঝাঁসির রানী রেজিমেন্ট বলে এরকম একটা নাম ছিল। ইন 1941, 1941-এ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। 1941-এ ব্রিটিশ সরকার কি করেছিল? সুভাষ বা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার বাড়িতেই গৃহবন্দী করে ফেলেছিল। কেন না? দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। অর্থাৎ এই হাউস অ্যারেস্ট জিনিসটা কি? অর্থাৎ সে তার বাড়িতেই, মানে জেলখানায় যেমন বন্দী থাকে তেমনি বাড়িতেই সে ব্রিটিশ পুলিশের নজরদারিতে থাকবে। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. তাহলে আমাদের এই যে টেক্সটটা আমরা পড়বো এবার, সেটা কি বর্ণনা দিচ্ছে না একটা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর এই যে পলায়ন, অর্থাৎ পুলিশের চোখে ধুলো দিয়ে যে সুভাষচন্দ্র বসু পালাবে, সেইটা যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জড়িত বা সাথে কাহিনী অন্তর্ভুক্ত, সেই কাহিনীটাই আমরা কিছুটা অংশ পড়ব। স্টার্ট করছি। লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ। তাহলে বলছে কেমন দেখতে লাগছে এখন সুভাষকে। এটা কার বর্ণনা দিচ্ছে? সুভাষের, মানে সুভাষচন্দ্র বসুর বর্ণনা দিচ্ছে। বলছে তাকে দেখতে একটু বিবর্ণ বা ফ্যাকাশে লাগছে, থিন রোগাসোগা লাগছে একটু, উইথ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, অর্থাৎ তার যে দাড়ি, যে দাড়িটা এরকম ঝোপের মতো, অর্থাৎ অনেকদিন হয়তো কাটাটাটা হয়নি বা ছাঁটাই করা হয়নি বা শেভ করেননি, তাই তার একটু হাফ গ্রোন এলোমেলো দাড়িতে ভর্তি মুখটা। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ, সুভাষ ঠেস দিয়েছিল বা হেলান দিয়েছিল বলতে পারো তার বালিশে। হোয়েন শিশির হিজ নেফিউ, যখন শিশির তার ভাইপো, এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেই ডিসেম্বরের বিকেলবেলা বলতে পারো বা সন্ধ্যাবেলায় বলতে পারো, সুভাষ সে শোবার ঘরে, যেখানে সে ওরকম ওই ঠেস দিয়ে বা বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন, সেখানে সে ঢুকেছে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে তার খাটের ডান দিকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, তিনি গভীরভাবে শিশিরের দিকে কিছুক্ষণ তাকালেন। হি সেড, তারপর বলেছিলেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার হয়ে কিছু কাজ বা আমার জন্য কিছু কাজ করে দিতে পারবে? শিশির নোডেড, তখন শিশির মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ স্কেপ ফ্রম ইন্ডিয়া। তাহলে সেই টাস্ক, কি কাজ বেরোলো, মানে কি জন্য তার হেল্প চাইছিল, যেটা দেখা গেল কি না, ওয়াজ টু হেল্প, তাকে সাহায্য করতে হবে, প্ল্যান পরিকল্পনা করতে, অ্যান্ড ক্যারি আউট, এবং সেই পরিকল্পনাটাকে সম্পাদন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই পরিকল্পনাটা কিসের? না সুভাষ স্কেপ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে সুভাষচন্দ্র বসু বা নেতাজি সুভাষচন্দ্র বসুর পলায়ন। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, তাহলে তার এই পলায়নের রোল বা কাজটা কি? শিশিরকে তার কাকা অর্থাৎ সুভাষচন্দ্র বসুকে ড্রাইভ অর্থাৎ গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। ইন দ্য ডেড অফ দ্য নাইট, অর্থাৎ মরা রাত বলতে একেবারে মধ্যরাত্রে বা কানা রাত্রে, যদি শুদ্ধ বাংলায় বা মানে নর্মাল আমাদের চলিত বাংলায় যদি বলতে যাও। টু আ রেলওয়ে স্টেশন, তাহলে ওই মধ্যরাত্রে কোথায় নিয়ে যেতে হবে? একটি রেল স্টেশনে। ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, তখন কলকাতা বানানকে ক্যালকাটা বলা হতো বা লেখা হতো রাদার।
তাই কলকাতার থেকে দূরের একটা রেল স্টেশনে তার ভাইপো শিশিরকে তাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে। এটাই ছিল টাস্ক। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্ট অ্যাট এলগিন রোড, অর্থাৎ এই শিশির তার কাকার বাসস্থান, মানে রেসিডেন্স মানে বাসভূমি বা বাসস্থান, সেটা কোথায় না এলগিন রোড। তাহলে সুভাষের বাড়ি কোথায় ছিল? এলগিন রোডে, যেখানে এখন নেতাজি ভবন আছে ভবানীপুরে, তোমরা দেখতে পারো, ওটা একটা মিউজিয়ামও করেছে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, সেই রাত্রে, মানে সেই দিন, সেই ডিসেম্বরের মানে আফটারনুনে গিয়েছিল, সেই রাত্রে শিশির হেঁটে ফিরেছিল টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, অ্যাট উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওন্ডার অ্যান্ড সাবডিউডেড এক্সাইটমেন্ট। তাহলে শিশির সেই রাতে তার কাকার বাড়ি থেকে তার নিজের বাড়ি কোথায়? উডবার্ন পার্ক কে যে বাড়ি আছে সেই বাড়িতে তার মনে কেমন অবস্থা ছিল বা তার কেমন মানে কি বলবো অনুভূতি ছিল না, ওন্ডার, তিনি বিস্মিত এবং বিমূঢ় ছিল, এবং তার সঙ্গে তার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। এবার এই জিনিসটা যদি বোঝাতে চাই, তাহলে ধরো তুমি কোনো একটা জায়গায় ঘুরতে যাবে, এখন তার ধরো ঠিক 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগের থেকে তোমাদের কি করবে, সেখানে গিয়ে কি হবে, কি দেখবে কি না, সেই নিয়ে যে একটা নিজের মনের মধ্যে যে একটা কি বলবো একটা উত্তেজনা ফিল করো, সেটাই শিশিরও তখন ফিল করছিল। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, স্বাভাবিক, সে তো হাউস অ্যারেস্ট হিসেবে, মানে হাউস অ্যারেস্টে আছে, ফলে তাদের নজরে আছে। তাই সুভাষের বাড়িতে সর্বদাই এই ইংরেজ পুলিশ বা ব্রিটিশ পুলিশরা সবসময় নজর রাখত। দো ইট ওয়াজ নর্মাল ফর আ নেফিউ, যদিও এটা একটা স্বাভাবিক বিষয়ই ছিল, টু ভিজিট, মানে একজন ভাইপো হিসেবে, টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, এলিং মানে অসুস্থ, তাই অসুস্থ কাকাকে দেখতে আসা একটা ভাইপো, এটা একটা সাধারণ ব্যাপার, তাই পুলিশও কোনো সন্দেহ করছিল না। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, সুভাষের এছাড়াও একটি অতিরিক্ত অজুহাত ছিল, ফর মিটিং হিজ নেফিউ, তার এই ভাইপোর সাথে দেখা করার। কেন, কি এক্সকিউজ সেটা? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, কারণ শিশির বেতার যন্ত্র পরিচালনা, মানে রেডিও বলতে গেলে, সেই বেতার যন্ত্র পরিচালনায় খুব ভালো ছিল। হি হেল্প সুভাষ, সে সুভাষকে বা আমাদের নেতাজিকে সাহায্য করতেন। লিসেন টু ফরেন ব্রডকাস্ট, কিসের জন্য সে এই, তাহলে সে যে রেডিওতে অপারেট, মানে রেডিও অপারেট করতে ভালো পারতো, তাহলে সে কিসের জন্য, মানে এই কাজের জন্য সে কি করতে সক্ষম হতো না, সুভাষকে বিদেশি বিভিন্ন সম্প্রচার বা খবর যে শোনা যায়, সেই খবরাখবর শুনতে সুভাষকে সাহায্য করতো। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভ্যারিয়াস মিনস অফ স্কেপ, সুভাষ এবং শিশির এই কদিনে বা ধরে বিভিন্ন রকম উপায় নিয়ে আলাপ আলোচনা করেছে কিভাবে পালানো যায়। ফাইনালি অবশেষে তারা সিদ্ধান্ত নিল টু ড্রাইভ আউট, কিভাবে পালাবে না, একদম সাধারণভাবে গাড়ির মাধ্যমে, অর্থাৎ গাড়ি করে পালাবে। ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, খুব স্বাভাবিক উপায়, মানে যেমন ধরো তোমাকে যদি এখন ঘর বন্ধ করে রাখি, তাহলে এটা নিশ্চয়ই আমি আশা করব না যে তুমি ঘরের দরজা দিয়ে পালাবে, তুমি নয় জানলা দিয়ে বা অন্য কোনো উপায়ে পালানোর চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু যদি ধরো তুমি অন্য কোনো বেশে বা অন্য কোনো ধরো কারোর ছদ্মবেশে কোনো রকমভাবে তুমি যদি নর্মালি ঘরের বাইরে দিয়ে, মানে মেন দরজা দিয়ে যদি যাও, তাহলে স্বাভাবিক আমার মনে অন্য ক্ষেত্রে যতটা না সন্দেহ হবে, এই ক্ষেত্রে সন্দেহটা তত আসবে না। ঠিক এটাও তাদের মাথায় ছিল। থ্রু দ্য মেন গেট, কিসে দিয়ে তারা যাবে? ওই ড্রাইভ আউট করে মেন গেট দিয়েই যাবে বাড়ির। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার, শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যার নাম ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, সেই গাড়িটাকে সুভাষ এবং শিশির তার ভাইপো নির্বাচন করে বা বেছে নেয় ফর দেয়ার জার্নি, এই পলায়নে, যে তাকে সেই মিড স্টেশনে বা মিড নাইটে যে ওই রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসতে হবে, এবং তারা যে বাড়ির মেন গেট থেকে যখন যাবে, তখন সেই গাড়ি কোন গাড়ি নিয়ে যাবে না, এই শিশিরের সেই জার্মান গাড়ি ওয়ান্ডারার নামে।